Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল ইয়ারের যে পরীক্ষাটা হবে সেটা আগামী 10 তারিখে। প্রথম পরীক্ষাটা হচ্ছে সম্পত্তি হস্তান্তর বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন। এই আইনের একটা শর্ট সাজেশন তৈরি করা হয়েছে, আর এই শর্ট সাজেশন অনুযায়ী এই কয়দিনে প্রতিটা প্রশ্নের সংক্ষিপ্তভাবে মনে রাখার মতো করে প্রশ্ন তৈরির পর যে উত্তরটা হবে, প্রশ্নের উত্তর, সেগুলো তৈরি করে দেওয়া হবে, দিয়ে ইউটিউবে ভিডিও আপলোডিং করা হবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তাহলে সম্পত্তি হস্তান্তর আইন ও বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইনের প্রথম প্রশ্নটা হচ্ছে এই সাজেশনের 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইনের উদ্দেশ্য পরিধি আলোচনা করো। সম্পত্তি হস্তান্তর আইনটি কি একটি স্বয়ংসম্পূর্ণ আইন? তোমার মতামত দাও। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়তে পারে। সম্পত্তি হস্তান্তর আইন 1882 অনুযায়ী কি কি সম্পত্তি হস্তান্তর করা যায় না? সম্পত্তি কখন মৌখিকভাবে হস্তান্তর করা যায়? অথবা এই প্রশ্নটারও কয়েকটা প্রশ্ন আছে যেগুলো অবশ্যই পড়তে পারে। 1982 সালের সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী সম্পত্তি বলতে কি বোঝায়? সম্পত্তি কত প্রকার ও কি কি? সকল প্রকার সম্পত্তি কি হস্তান্তরযোগ্য? একজন ব্যক্তি কি এমন কোনো সম্পত্তি হস্তান্তর করতে পারে যা তার নেই? সকল প্রকার সম্পত্তি হস্তান্তরযোগ্য কি? কে হস্তান্তর করতে পারে? একজন নাবালক হস্তান্তর গ্রহীতা হতে পারে? এই প্রশ্নটা কিন্তু করতে পারে। কোনো অজাত ব্যক্তির অনুকূলে আইনসম্মতভাবে কোনো সম্পত্তি হস্তান্তর করা যায় কি? যদি পারা যায় তবে কিভাবে? জনাব রহমান তার সম্পত্তি জনাব করিমের নিকট জীবনসত্ত্বে হস্তান্তর করেন। উক্ত সম্পত্তিটি জনাব করিমের মৃত্যুর পর তার প্রথম পুত্র, যে এখন জন্মগ্রহণ করেনি, 20 বছর বয়সে লাভ করবে। এই হস্তান্তরের বৈধতা পরীক্ষা করো। এইটাই আরেকটা প্রশ্ন আছে, যদি যায় ওই যে ওখান থেকে কোনো অজাত ব্যক্তির অনুকূলে আইনসম্মতভাবে কোনো সম্পত্তি হস্তান্তর করা যায় কিনা। যদি যায় তবে কি জনাব রহিম তার সম্পত্তি জনাব করিমের নিকট জীবনসত্ত্বে হস্তান্তর করে? উক্ত সম্পত্তি জনাব করিমের মৃত্যুর পর তার প্রথম পুত্র যখন জন্মায়নি, একটা 20 বছর আর একটা 22 বছর বয়সে উন্নীত লাভ করবে। এরূপ হস্তান্তর বইটা থেকে পরীক্ষা করো। মানে এই প্রশ্নটা একই প্রশ্ন, এটা দেওয়ার অর্থ হচ্ছে একটা 20 বছর, একটা 22 বছর, আবার একটা 19 বছর থাকতে পারে, আর 30 বছর থাকতে পারে। সেই হিসেবে প্রশ্নটা উত্তর একই হবে। 2 নম্বর, সম্পত্তি হস্তান্তর আইনের নোটিশের সংজ্ঞা দাও। উহা শ্রেণী বিন্যাস করো। একটি বৈধ নোটিশের উপাদানগুলো কি কি? তৃতীয় প্রশ্নটা, লিস্ট পেন্ডেন্ট নীতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অবশ্যই পড়তে পারে। এই নীতিটির উদ্দেশ্য কি? নোটিশের নীতি দ্বারা এই নীতি ক্ষতিগ্রস্ত হবে, আলোচনা করো। মামলা চলতি অবস্থায় কৃত কোনো হস্তান্তর কি বাতিল? ক নাম্বার, কৃত্রিম মালিককে কোন কোন অবস্থায় কৃত্রিম মালিক কোন হস্তান্তর প্রকৃত মালিকের উপর বাধ্যকর হয়? গ নাম্বার, মার্শালিং কন্ট্রিবিউশনের সংজ্ঞা দাও ও ব্যাখ্যা করো। উক্ত নীতি আইনের মধ্যে বিরোধ ফলাফল কি? ইজারা কি? ইজারা কিভাবে প্রণয়ন করা হয়? কিভাবে ইজারার সৃষ্টি হয়? ইজারা গ্রহীতা অধিকার আলোচনা করো। কিভাবে একটি ইজারার পরিসমাপ্তি ঘটে? ইজারা মেয়াদ পরবর্তী দখলের পরিণতি কি? আলোচনা করো। ইজারা গ্রহীতাকে তৃতীয় ব্যক্তির নিকট ইজারার মাধ্যমে তার অধিকার সত্ত্বে নিয়োগ করতে পারে, আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সম্পত্তি হস্তান্তর আইনে 53 ক ধারায় উল্লেখিত আংশিক সম্পাদন নীতিটি ব্যাখ্যা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার 5 নম্বর, বৈশিষ্ট্য সহ বিভিন্ন প্রকার রেহেনের সংজ্ঞা দাও। বিভিন্ন প্রকার রেহেন গ্রহীতাগণের অধিকারগুলি লিখো। ফ্লোরোক্লোজেনের অধিকার কি? ফ্লোরোক্লোজারের অধিকার কি? অবশ্যই। কোন কোন প্রকারের রেহেন এই অধিকার প্রয়োগ করা যায়? কখন এই অধিকার প্রয়োগের প্রশ্ন ওঠে? কিভাবে দান সৃষ্টি করা হয়? 1882 সালের সম্পত্তি আইনের মধ্যেই কিভাবে দান প্রথা বিস্তার করা যায়? বিনিময় অপরিহার্য উপাদানগুলি আলোচনা করো। বিনিময়ের পক্ষতার অধিকার ও দায় দায়িত্ব কি? 7 নাম্বার, নারীর যোগ্যতা কি? এর বৈশিষ্ট্য সংজ্ঞা দাও। ইহা কিরূপ হস্তান্তর করা যায়? এর হস্তান্তর ঘটিত অধিকার ও দায় দায়িত্ব আলোচনা করো। 8 নম্বর, মামলার রুজু অবস্থায় মামলার ভূমি হস্তান্তর কি অনুমোদনযোগ্য? এ ধরনের হস্তান্তর ফলাফল কি? ক, ক্ষয়ের দখলে প্রাকৃতিক বাড়ির জন্য ক্ষয়ের বিরুদ্ধে মামলা করে। মামলা রুজু অবস্থায় খ বাড়িটি গয়ের নিকট বিক্রয় করে। কয়ের মামলা খারিজ হয়ে যায়। ঘটনাটিকে আইনে দেখা দাও। করিম তার নিয়ালা নামক বাড়িটি রহিমের নিকটে সত্ত্বে হস্তান্তর করা যায়। রহিম তার শত্রুর বাড়িতে আগুন লাগিয়ে দিবে। সম্পত্তি হস্তান্তর আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে উপকার হস্তান্তর বৈধতার পরীক্ষা করো।
বিনিময় অপরিহার্য উপাদানগুলো আলোচনা করো। বিনিময়ের পক্ষতা, অধিকার ও দায় দায়িত্ব কি? 9 নাম্বার, একদা বন্ধক সর্বদাই বন্ধক ব্যাখ্যা করো। বন্ধক ও চার্জের পার্থক্য কি? প্রতারণামূলক হস্তান্তর কি? এ ধরনের হস্তান্তর কি সবসময় বাতিলযোগ্য? 10 নাম্বার, স্থাবর সম্পত্তি বিক্রয় ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা অধিকার ও দায় দায়িত্ব সমূহ আলোচনা করো। নারীযোগ্য দাবি এর সংজ্ঞা দাও। কিভাবে এটি হস্তান্তর করা যায়? এই ঘড়িত দায় দায়িত্ব আলোচনা করো। সম্পত্তি হস্তান্তর আইনের নোটিশের সংজ্ঞা দাও। নির্ধারণ করো। এটি বৈধ নোটিশ উপাদানগুলো কি? 1842 সালের সম্পত্তি হস্তান্তর আইন আংশিক সম্পাদনের কি প্রয়োজনীয় উপাদানগুলো কি? দেওয়া আছে। আবার দিবেন কেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই 10টা প্রশ্নের মধ্যে পড়লে পরে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। 10টা প্রশ্ন বললে ভুল হবে, আমাদের অনেকগুলো প্রশ্ন পয়েন্ট আছে, সবগুলো ছোট ছোট করে ব্যাখ্যা করা আছে উত্তরগুলোতে। আগামীকাল থেকে উত্তর অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। খ বিভাগ, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন। প্রথম প্রশ্নটা দেখি, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বলতে কি বোঝো? বুদ্ধিবৃত্তিক সম্পত্তিগুলো কি কি? বুদ্ধিবৃত্তিক সম্পত্তির আইনের দেশের উন্নয়নে কিভাবে অবদান রাখতে পারে তা আলোচনা করো। বুদ্ধিবৃত্তিক সম্পত্তির প্রকৃতি আলোচনা করো। বুদ্ধিবৃত্তিক সম্পত্তির পার্থক্য দেখো। বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আন্তর্জাতিক বৈশিষ্ট্য আলোচনা করো। একটি দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির ভূমিকা, অবদান কি আলোচনা করো। বুদ্ধিবৃত্তিক সম্পত্তি রক্ষার্থে ওয়াইপো এর ভূমিকা বিশ্লেষণ করো। কপিরাইটের মালিককে, এর ব্যতিক্রমগুলো আলোচনা করো। কপিরাইটের মালিক অধিকারগুলো আলোচনা করো। কপিরাইট আইন লঙ্ঘন বলতে কি বোঝো? কপিরাইট আইনের ভঙ্গ প্রতিকার কি কি? কোন কাজে কপিরাইট সংরক্ষণ শর্তাবলী বা মান নির্ণয় কি? কপিরাইট আইনের লঙ্ঘন বলতে কি বোঝো? কপিরাইট আইনের ভঙ্গের প্রতিকার কি কি? একটি ভালো ট্রেডমার্কের বৈশিষ্ট্যগুলো কি? 2008 সালে ট্রেডমার্ক আইন অনুযায়ী ট্রেডমার্ক নিবন্ধনের পদ্ধতি আলোচনা করো। কোন কোন ক্ষেত্রে ট্রেডমার্কে নিবন্ধন করা যায় না? যদি স্বতন্ত্র ধর্মীয় না হয়ে থাকে তাহলে কোন ট্রেডমার্ক নিবন্ধন করা যায় না ব্যাখ্যা করো। কপিরাইট কি কি শর্ত পূরণ করতে হয়? কোন কোন মর্মে কপিরাইট থাকে? কপিরাইটের সত্ত্ব নিয়োগ কাকে বলে? সত্ত্ব নিয়োগ কিভাবে করতে হয়? সত্ত্ব নিয়োগ ও লাইসেন্সের মধ্যে পার্থক্য দেখাও। ট্রেডমার্কের সংজ্ঞা দাও। কে ট্রেডমার্কের জন্য দরখাস্ত করতে পারে? এটা আইনগত ট্রেডমার্ক মঞ্জুর করার ক্ষেত্রে আবেদন ও নবায়ন করার পদ্ধতি লিখো। ট্রেডমার্ক ও ট্রেড নামের মধ্যে পার্থক্য করো। ট্রেডমার্ক ট্রেড নামের পার্থক্য। যদি স্বতন্ত্র ধর্মীয় থাকে তাহলে কোনো ট্রেডমার্কে নিবন্ধন করা যায় না ব্যাখ্যা করো। পাসিং অফ কি? পাসিং অফ মামলায় বাদীকে কি প্রমাণ করতে হয়? ট্রেডমার্কের ক্ষেত্রে পাসিং অফ ও অধিকার লঙ্ঘনের মধ্যে পার্থক্য দেখাও। প্যাটেন্ট কি? প্যাটেন্টের আইনের উদ্দেশ্য কি? প্যাটেন্টের প্রদানের জন্য কি আবেদন করতে পারেন? প্যাটেন্ট পদ্ধতি প্রদানের পদ্ধতি আলোচনা করো। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্যাটেন্টের আইনের ভূমিকা ব্যাখ্যা করো। অথবা প্যাটেন্ট কি? প্যাটেন্টের জন্য আবশ্যকীয় উপাদানগুলো কি কি? প্যাটেন্টের মাধ্যমে কি ধরনের নিশ্চয়তা প্রদান করা হয় থাকে? বাধ্যতামূলক লাইসেন্স কি? প্যাটেন্টের ক্ষেত্রে কখন বাধ্যতামূলক লাইসেন্স প্রদান করা হয়? এই নয়টি হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইনের সলিউশন। এর মধ্যে পড়লে অবশ্যই আপনারা কমন পাবেন আশা রাখছি। এর বাইরে থেকে অবশ্যই সম্ভব না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এর মধ্যেই প্রশ্নগুলো পেয়ে যাবেন। টিকা দেখি কি কি টিকা করা আছে। কপিরাইটের উদ্দেশ্য, বার্ন কনভেনশন, আবিষ্কার, কপিরাইট বোর্ড, ট্রেডমার্ক নিবন্ধন, বিশেষীকরণ, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আন্তর্জাতিক বৈশিষ্ট্য, বিশেষীকরণ। দুটো আছে। বাধ্যতামূলক অফ, পাসিং অফ, মিথ্যা ট্রেড বর্ণনা, প্রকাশনা, নতুনত্ব, সত্য নিয়োগ, সেবা মার্ক, বিভ্রান্তিকর ট্রেডমার্ক, গুডউইল, বাধ্যতামূলক লাইসেন্স, বিশেষীকরণ। কপিরাইটের মেয়াদ, ওয়াইপো কনভেনশন, মিথ্যা ট্রেড বর্ণনা, প্রকাশনা, উদ্ভাবন ধাপ। এই যে প্রশ্নগুলো আছে মোট 24 থেকে 25টা, সম্ভবত 25টা নয় 24টা থাকতে পারে। ঠিক, এর মধ্যে অবশ্যই আপনারা কমন পেয়ে যাবেন। আর বাদ বাকি যে প্রশ্নগুলো সাজেশনগুলো দেওয়া আছে এগুলো যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই আপনারা কমন পাবেন। আর একটা কথা, আমার এই চ্যানেলের ডিসক্রিপশন, এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, পিডিএফ লিঙ্ক। এই প্রশ্নটার, এই সাজেশনটার একটা পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কটা আপনারা আমার ওয়েবসাইটে প্রবেশ করে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর হচ্ছে এই যে সাজেশনগুলো দিয়েছি, সাজেশনগুলো অনুযায়ী প্রত্যেকটা প্রশ্নের শর্টভাবে অর্থাৎ সংক্ষিপ্তভাবে আপনারা যেভাবে মুখস্থ করতে পারেন, মনে রাখতে পারেন, সেইভাবে প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে। এটা আপনারা আগামীকাল থেকে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সবাই দেখে নেবেন। দেখবেন যে একবার দেখলেই মনে থাকছে, একবার দুইবার দেখবেন, দেখলে আপনারা মনে রাখতে পারবেন প্রশ্নগুলোর উত্তর মনে রাখতে পারবেন। আর এই প্রশ্নের উত্তর এভাবে লিখলে অবশ্যই আপনারা পূর্ণাঙ্গ মার্ক পাবেন। অবশ্যই পূর্ণাঙ্গ মার্ক আপনারা পাবেন, যেটা আপনাদের সাফল্য লাভ করার ক্ষেত্রে অনেকটুকু সাহায্য করবে।
আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টটা হচ্ছে আপনারা যে কি প্রশ্ন চাচ্ছেন, কোনটা বুঝতে পারেন নাই, সেই অনুযায়ী কমেন্টগুলো হবে, যাতে আমি বুঝতে পারি আপনারা আপনাদের ওইখানটায় ওইভাবে প্রশ্নটা উত্তর তৈরি করতে হবে। এভাবে তাহলে আমি ওই উত্তরটা নিয়ে ভিডিওটা তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।